ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা বিধান। এমনকি ক্লাস 10 এর দেখো তোমাদের ক্লাস 10 এর আমরা অলরেডি ক্লাস চালু করে দিয়েছি, ম্যাথ ক্লাস এবং কি তোমাদের ফিজিক্স ক্লাস। অলরেডি দেখো একটা করে ক্লাস হয়ে গেছে। তো দেখো আজকে তোমাদের দ্বিতীয় হচ্ছে ফিজিক্স ক্লাস। এবার দেখো, যদি তোমাদের আমরা প্রত্যেকটা বিষয়ে ক্লাস না নিই তাহলে তুমি ভেবে নাও যে ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ আর তোমাদের ফিজিক্স এই দুটাতে তোমাদের, ঠিক আছে, এই দুইটাতে তোমাদের আমি 90+ অফ করে দেবো। 90+ এই বেশি পেতে পারো এই দুইটাতে। এটা তো 90+ ধরে রাখো। এবার কথা হচ্ছে স্যার যে আজকে ক্লাস হচ্ছে তোমাদের পার্ট 2, অর্থাৎ ফিজিক্সের। এবার ফিজিক্সের কি হয়েছিল, যদি ভিডিওটা ভালো থাকে, কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে, কারণ কি পরবর্তী ভিডিও আমাদের কি করতে সহজে পাওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের দেখো, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। এমনকি ফ্রি অফকোর্স ক্লাস যদি তোমরা আমাদের পেড ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে যুক্ত হয়ে প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারো। এবার হচ্ছে আমাদের পেড ব্যাচের মাত্র দাম বেশি নেই। তুমি ভাবতে পারো 399 টাকা দিয়ে কিন্তু 1 বছরের জন্য পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি পেড ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। 399 টাকা দিয়ে এটা হচ্ছে আমাদের পেড ব্যাচ। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে তো একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কি ক্লাসটা ভালো থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। দেখো, এর আগে তোমরা ট্রোপোস্ফিয়ারের ব্যাপারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো ট্রোপোস্ফিয়ার হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে 16 থেকে 18। এবার হচ্ছে স্যার স্ট্রাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। ট্রোপোস্ফিয়ারে দেখো, ট্রোপোস্ফিয়ার নিচে এটা আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা পুরোটা আমাদের পৃথিবী, আমরা বসবাস করি এটাতে। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের কিন্তু উপরে যদি বলি, এটা হচ্ছে আমাদের যেটা মেঘ রয়েছে। তো এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের উপরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। ঠিক বলেছে, ট্রোপোস্ফিয়ারের উপরে অর্থাৎ এত কিমি 20 কিমি, এটা ছিল কত কিমি, 16 থেকে 18 থেকে। এবার এত কিমি পর্যন্ত কি করছে, কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটি হলেই কিন্তু ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। এত কিমি উচ্চতা পর্যন্ত 16 থেকে 18 ছিল তোমাদের ট্রোপোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে কত, তোমাদের 20 থেকে 50। ঠিক বলেছে, 20 থেকে 50 কিমি হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার, এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এবার 2 নম্বর চলে আসতো পয়েন্টে। দেখো প্রত্যেকটা নোট আমাদের সাজানো রয়েছে। যদি তোমরা নোট নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটা নোট আমাদের হাতের লেখা পেয়ে যাবে। ঠিক আছে, এবার স্যার দেখো, এই স্তরে কিন্তু বাতাসের পরিমাণ খুবই কম। এই স্তরে কিন্তু বাতাস যদি যে স্তরে দেখবে যে তোমরা পড়েছো এর আগে বললাম যে ট্রোপোস্ফিয়ার কিন্তু কি হয়েছে, বাতাস থাকে বলে সেখানে মেঘ ঝড় বৃষ্টি হয়। কিন্তু ভেবে নাও, যদি যে জায়গায় বাতাস ঝড় বৃষ্টি হয় না, দেখবে বাতাস আসলে কিন্তু ঝড় আসার সম্ভাবনা তো থাকে, আমরা সাধারণত যেটা জেনে থাকি গ্রাম অঞ্চলে। এবার দেখো, বাতাস যখন মেঘ কালো আকাশ করে দেয় তখন আমরা ভেবে নিই কি বৃষ্টি আসার সম্ভাবনা আছে বাতাস বইলে তখন। এবার বাতাস যখন বইছে না তখন তো কিন্তু যখন বাতাস বইলে তো সবকিছু উপরে উড়ে যাবে, তখন কিন্তু ধূলিকণা বালিকণা উপরে গিয়ে মিশে সেখানে মেঘ সৃষ্টি করবে। মেঘ সৃষ্টি করার কিন্তু বৃষ্টি হবে। সেটা বলেছে ধূলিকণা এমনকি জলীয় বাষ্প না থাকায়। এবার হচ্ছে কি হাওয়ার পরিমাণটা খুবই কম বাতাসে, তাই এখানে কোনো কিছু উপরে উড়ে যায় না। তাই এখানে বলেছে বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ এমনকি বৃষ্টি, ঠিক আছে, এই স্তরে কোনো মেঘ বৃষ্টি হয় না। তাই একে কি বলা হয়, এই স্তরটাকে কি বলা হয়, শান্ত মণ্ডল বলে। এবার শান্ত মণ্ডল যদি তোমাকে একটা কোশ্চেন করে দেয় যে শান্ত মণ্ডল কোন স্তরটিকে বলা হয়, তাহলে তোমরা অবশ্যই কি লিখবে, অবশ্যই তোমরা কিন্তু স্ট্রাটোস্ফিয়ার লিখবে। ঠিক আছে, শান্ত মণ্ডল কাকে বলে, অবশ্যই তোমরা কি লিখবে, স্ট্রাটোস্ফিয়ারকে বলে। এবার যদি বলে জেট প্লেনগুলো এই স্তর দিয়ে চলাচল করতে পারে, কেন পারে, এর আগে বললাম তো ঝড় বৃষ্টি মেঘ যদি বজ্র বিদ্যুৎ যদি মুষলধারে যদি তুমি ভেবে নাও যে টিপি টিপি অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেখানে কিন্তু জেট প্লেন বায়ু কোনো কিছু চলাচল করতে পারবে না, সেটাই বলেছে। তাই এই স্তরে কিন্তু কোনো মেঘ ঝড় বৃষ্টি হয় না বলে কিন্তু আমরা ভেবেছি এই স্তরে মেঘ। এর আগে ক্লাসটা দেখে নেবে, যারা দেখেনি অবশ্যই ক্লাসটা করবে, দ্বিতীয় ক্লাসটা একদমই বুঝতে পারবে। এখানে ঝড় বৃষ্টি মেঘ হচ্ছিল বলে এখানে কিন্তু এর উপর দিয়ে কিন্তু জেট বায়ু চলাচল করে, এরোপ্লেন, তারপরে তোমাদের যেগুলো এরোপ্লেন রকেট, এগুলো এই স্তর দিয়ে চলাচল করে। কোন স্তর দিয়ে, স্ট্রাটোস্ফিয়ার দিয়ে। ঠিক আছে, স্ট্রাটোস্ফিয়ার। এবারে হচ্ছে উচ্চতা যদি বাড়ে, ঠিক আছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্তর উচ্চতা কি করে, উষ্ণতাটা বাড়ে। উচ্চতা যত বাড়ছে, দেখো উচ্চতাটা তোমার গ্রাফের মধ্যে দেখো ট্রোপোস্ফিয়ারের যেটা মধ্যে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার এবং কি ট্রোপোস্ফিয়ারের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি ট্রোপোজ বলা হয়। আর স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মধ্যে যেটা রয়েছে তোমাদেরকে কি বলা হয়, সেটা হচ্ছে কি স্ট্রোপোজ বলা হয়। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলবে তোমরা, স্ট্রোপোজ
স্টোপোজ বলে, ঠিক আছে, স্টোপোজ। সেটা কি, কোনটাকে স্টোপোজ বলো? ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মধ্যে রয়েছে স্টোপোজ, আর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের মধ্যে রয়েছে তোমাদের ট্রোপোজ, ঠিক আছে। এবার স্যার দেখো, এবার হচ্ছে উষ্ণতা বাড়ে এমনকি চাপটা কমে, যত উপরে তুমি উঠে যাও উষ্ণতাটা কিন্তু আস্তে আস্তে কমবে, চাপটা কমে, তত হালকা লাগবে। দেখো কোনো একটা বায়ু গ্যাস যদি বেলুনকে আমরা গ্যাস পরে ছেড়ে দিই, দেখবে উপর দিকে কিন্তু উপরে উঠতে থাকে, কারণ কি তখন বাতাসে মানে কি চাপটার পরিমাণ কবে কম থাকে, তাই উঠতে থাকে। যখন নিচে থাকবে তখন চাপের পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে। তুমি নিজেই কম্পেয়ার করো, যখন তুমি কোনো জায়গায় দেখবে হালকা করে উঠবে, বা তুমি ভাবো কি কোনো জিনিসকে ছুড়লে, দেখবে উপরে চাপটা কমে যায়, নিচে যখন পড়ে তখন চাপটা বেশি পড়ে। সে বলেছে যে নিচের দিকে কিন্তু চাপটা বেশি, উপর দিকে কিন্তু চাপ কম, নিচের দিকে তখন চাপটা বেশি পড়ে। এবার সে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতাটা কিন্তু বাড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে। এবার স্যার অক্সিজেনের পরিমাণ কম বলে এখানে কিন্তু শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়, অক্সিজেনের পরিমাণ খুবই কম। কোন স্তরে যদি বলে তোমাদেরকে, কোন স্তরে কিন্তু অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাহলে তুমি অবশ্যই অ্যান্সার দেবে কি ট্রোপোস্ফিয়ার। যে স্যার ট্রোপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতাটা খুবই, কিন্তু সেখানে অক্সিজেন না থাকে বলে চলে, খুবই কম অক্সিজেন থাকে। তাই এই স্তরে দেখবে যখন জেট বায়ু বা এরোপ্লেন চলাচল করে তখন দেখবে বিভিন্ন অক্সিজেন থাকে, এরোপ্লেনে অক্সিজেন দেওয়া থাকে, অবশ্যই সেখানে অক্সিজেন থাকে। এবার স্যার যে অক্সিজেনের পরিমাণ, তুমি তো কোশ্চেন করতে পারো যে স্যার অক্সিজেনের পরিমাণ যদি ওই স্তরে কম হয় তাহলে জেট বায়ুগুলো কিভাবে চলাচল করে, এরোপ্লেন কিভাবে চলাচল, তোমাদেরকে বললাম অক্সিজেনে কিন্তু গাড়িতে মানে কি সরি এরোপ্লেনে কিন্তু অক্সিজেন থাকে, তার জন্য কিন্তু মানুষের শ্বাসকষ্ট না ক্ষতি হয় না, কারণ জেট বায়ুগুলো এই স্তরে এই কারণে চলাচল করে এখানে মেঘ ঝড় বৃষ্টি হয় না বলে। যদি তুমি এই স্তরে ট্রোপোস্ফিয়ারে হতো না তাহলে ট্রোপোস্ফিয়ারে চলাচল করতো, কারণ ট্রোপোস্ফিয়ারে এত কিছু যখন তোমাদেরকে বুঝিয়েছি, দেখো সবকিছু কিন্তু যখন শুষ্ক অবস্থা নিয়ে যায়, যখন কি পুকুর জল সবকিছু শুকিয়ে যায়, সেটা শুষ্ক অবস্থা হয়, তখন সেখানে চলে যায় সবকিছু কিন্তু ঝড় বৃষ্টি সেটাতে জমে থাকে। এবার স্যার চলে যাবো অজন স্তর। দেখো অজন স্তর, স্ট্রাটোস্ফিয়ারের অজন স্তরটা কি তোমরা বুঝে নেবে, কত গভীরে কিন্তু অজন স্তর থাকে, এবং কি এই স্তরে কেন থাকে, এই স্তরে অজন স্তর কেন বলা হয়, ঠিক আছে, এই স্তরে কিন্তু অজন স্তর কেন বলা হয়, এবং কি এই স্তরে কেন জেট বায়ুগুলো চলাচল করে, একদম কোশ্চেন তোমাদের। অর্থাৎ শান্ত মন্ডলের কি বলেছে, শান্ত মন্ডলের উপরে, ঠিক আছে, থেকে প্রায় এত কিমি পর্যন্ত, এত কিমি পর্যন্ত কি কোথা থেকে, ভূপৃষ্ঠের সাপেক্ষে। আমি যদি ধরি ভূপৃষ্ঠ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভূপৃষ্ঠ। তারপরে এখানে কি আছে, ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার। এবার বলেছে যে আমরা জানি সাধারণত এটা কত কিমি, এটা সাধারণত 18 থেকে 16 থেকে কত, 16 থেকে তোমাদের 18, এটা হচ্ছে কি 20 থেকে, টোটাল 18 থেকে বা 20 থেকে ধরা হয়, 20 থেকে 50। তো এবার বলেছে যে 20 থেকে কত, 30 কিলোমিটার, অর্থাৎ এই যে 10 কিমি, এই যে 10 কিমিতে কি করে এখানে জেট এবং কি মেঘ বৃষ্টি হয় না, জেট বায়ুগুলো চলাচল করে, এই 10 কিমিতে কি বলেছে, এই 10 তোমাদের কিন্তু শান্ত মন্ডল, ঠিক আছে। এবার হচ্ছে এই কি বলছে, এই 22টি আছে, তাকে কি বলা হয়, অজন স্তর বলা হয়। এই 22টি আছে বলে এখানে অজনের পরিমাণটা সবচেয়ে বেশি, যেখানে ভারসাম্যটা বজায় রাখতে পারে অজন। তবে একটা এরোপ্লেন এতটা ওজন কিভাবে সেখানে চলাচল করতে পারে, তাই বলেছি সে অজন স্তরটা কি করে, অজন স্তরটি আছে বলে একে অজন মন্ডল বা অজন স্ফিয়ার বলা হয়। এত পরিমাণ যে এরোপ্লেন যাচ্ছে অজনটা বজায় রাখতে পারছে, সেটা হচ্ছে তোমাদের অজন স্ফিয়ার। অর্থাৎ সেটাকে শান্তমণ্ডল বলা হয়, কারণ শান্তমণ্ডল আমি বললাম মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি কিছু হয় না বলে শান্তমণ্ডল বলা হয়। এবার স্যার যে এই স্তরে যখন কিন্তু কোনো সূর্য লোক আলো পড়ছে, ধরো না এটা সূর্য, সূর্য যখন সরাসরি আলোটা কোথায় যাচ্ছে, কিন্তু ট্রোপোস্ফিয়ারে গিয়ে পৌঁছাচ্ছে, স্ট্রাটোস্ফিয়ারে গিয়ে এভাবে যদি গিয়ে এভাবে কিন্তু ব্যাক করেছে, কারণ যখন অজন স্ফিয়ারটা রয়েছে 10 কিমিতে, সেখানে কিন্তু 10 কিমি থাকার কারণে কিন্তু অজন স্ফিয়ারে কোনো কিছু ক্ষতি হয় না, সেখানে কিন্তু অতিবেগুনি রশ্মি থেকে কি করে, অতিকার আলোকের রশ্মি থেকে শোষণ করে, এখানে উষ্ণতা প্রায় কত থাকে, এখানে উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, ঠিক আছে। তা এই স্তরে কিন্তু অজন স্তরে কি করে, এখানে এই স্তরে অতিবেগুনি রশ্মিটা শোষণ করে নেয়, সেখানে কিন্তু ট্রোপোস্ফিয়ার পাঠিয়ে যায়, স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু অতিবেগুনি রশ্মি কোনো পৌঁছায় না, যদি পৌঁছাতো তাহলে কিন্তু কোনো এরোপ্লেন বা জেট বায়ু চলাচল করতে পারতো না, কারণ কিসের জন্য পারছে, কারণ অজন স্ফিয়ারের জন্য, অর্থাৎ কিসের জন্য, অজন স্ফিয়ারের জন্য অনেক পারছে, বুঝলেন। যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। বেসিক কিছু যদি আমি পড়াচ্ছি না, যেগুলো বেসিক, আমরা কি প্রত্যেকটা দেখো ক্লাস শেষে আমি প্রত্যেকটা তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন দিই, সেগুলো তোমরা নিজে থেকে করবে, নিজে থেকে করার চেষ্টা করবে, আর আমি তো রয়েছি না পারলে। তারপরে দেখো মেসোস্ফিয়ার। এবার হচ্ছে মেসোস্ফিয়ার কি স্যার, দেখো ট্রোপোস্ফিয়ারের উপর থেকে, অর্থাৎ
50 কিমি থেকে 80 কিমি। এবার 50 কিমি স্যার কোথায়? দেখো ট্রোপোস্ফিয়ার কিন্তু এখানে বলেছে যে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তো তোমাদের কি বলেছে? স্ট্রাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার পরে হচ্ছে কি স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার থেকে তুমি 50 কিমি শেষ, সেই 50 কিমি থেকেই শুরু, একদম এখান থেকে শুরু। আর যখন এখানে একটু গ্যাপ ছিল ট্রোপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার মধ্যে, কিন্তু এখানে কোনো গ্যাপ নাই, একদম ওখান থেকে শুরু। বলে দিয়েছে যে দেখো বলে দিয়েছে যে উপর থেকে একদম স্ট্রাটোস্ফিয়ারের উপর থেকে, অর্থাৎ 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের এই স্তরটিকে কি বলা হয়? মেসোস্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডলের এই স্তরটিকে কি বলা হয়? মেসোস্ফিয়ার বলা হয়। মেসোস্ফিয়ার কেন বলা হয়? কারণ মেসোস্ফিয়ারকে এর বলে রয়েছে। এবার স্যার উচ্চতা যখন বাড়ে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে স্যার কি করে? উষ্ণতাটা কিন্তু কমে যায় এখানে। যত তুমি উপরে উঠবে উচ্চতার সঙ্গে উপরে যাবে, কিন্তু উষ্ণতা তত কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে কিন্তু মেসোস্ফিয়ারে কিন্তু কোনো গরম লাগবে না, ঠিক আছে? কারণ যে উষ্ণতাটা এতটা কমে যায় ওখানে গিয়ে, উষ্ণতা যখন ঘেমে যায়, মানুষ কিন্তু উষ্ণতা বাড়লে কি তাপমাত্রা বাড়লে ঘেমে যায়, সেম উপরে উঠলে কিন্তু কোনো কিছু উষ্ণতা বলে মনে হবে না, সেখানে কিন্তু তোমার কি করবে? উচ্চতাটাই বাড়বে, উষ্ণতাটা একদম কমে যাবে। তাই বলছে উষ্ণতা তাপমাত্রা প্রায় ওখানে 90 মাইনাসে চলে আসবে। দেখো মাইনাস হচ্ছে 93 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এটা হচ্ছে। এবার হচ্ছে স্যার মেসোস্ফিয়ারের কয়েকটা প্রশ্ন দেবো, সেখান থেকে তোমরা করবে। যদি বলে যে তোমাদেরকে বলে স্ট্রাটোস্ফিয়ারের শান্তমণ্ডল কেন বলা হয়? কারণ শান্তমণ্ডল 20 থেকে বলবে 30 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাই ওজোন স্তর থাকার কারণে এই স্তরে কি করে অতি রশ্মিগুলো কিন্তু শোষণ করে নেয় ওজোন স্তর থাকার কারণে, ঠিক আছে? বা তোমাদেরকে বলতে পারো যে ওজোন মণ্ডল থাকার কারণে এই স্তরে কিন্তু অতি রশ্মি শোষণ করে নেয়। কারণ এখানে প্রায় শোষণ করার কতটা উষ্ণতা থাকে? -76 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তারতম্য, ঠিক আছে? উষ্ণতা 76 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এখানে কোনো কিছু জেট বায়ুগুলো শান্তভাবে চলাচল করতে পারে, এবং কি কোনো প্রবলেম হয় না, এবং কি তাদেরকে শান্তমণ্ডল বলা হয়। মেঘ বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না। এবার হচ্ছে মেসোস্ফিয়ার বললাম যে ট্রোপোস্ফিয়ার থেকে অর্থাৎ 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এবং কি যেখানে তোমার স্ট্রাটোস্ফিয়ার শেষ হয়েছে তার উপর থেকে একদম সংলগ্ন থেকে কিন্তু কি হচ্ছে? মেসোস্ফিয়ার। এবার হচ্ছে মেসোস্ফিয়ার কিন্তু ট্রোপোস্ফিয়ার এবং কি স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে হচ্ছে কি ট্রোপোজ বলা হয়। আর স্ট্রোপোজ কাকে বলা হয়? যখন হচ্ছে মেসোপজ মেসো যেদিকে কি বলে মেসোস্ফিয়ার, আর তোমাদের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেটা অংশটাকে বলা হয় তোমাদের কি স্টোপোজ। এবার হচ্ছে স্যার মেসোপজ, এবার হচ্ছে মেসোপজ সবচেয়ে কিন্তু উপরে থাকে, ঠিক আছে? মেসোপজ মেসোস্ফিয়ারের কিন্তু উপরের অংশটাকে বলা হয় মেসোপজ। মেসোস্ফিয়ারের উপরের অংশটাকে বলা হয় মেসোপজ, ঠিক আছে? মেসোস্ফিয়ারের উপরের এটা হচ্ছে মেসোপজ। মেসোস্ফিয়ার উপর অংশ মেসোপজ বলা হয়, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে চলে যাবো মেসোস্ফিয়ার শেষ। এই স্তরে সামান্য পরিমাণ কি থাকে? N2 থাকে, সামান্য, খুবই সামান্য পরিমাণ, ঠিক আছে? O2 থাকে, তারপর O2 প্লাস থাকে, N2 প্লাস থাকে, ঠিক আছে? এবার হচ্ছে এই স্তরকে কি বলা হয়? শীতলতম স্তর বলা হয়। শীতলতম স্তর কেন বলা হয়? তোমাদেরকে এর আগে বললাম যে এই স্তরে কেন শীতলতম বলা হয়। কারণ কি এই স্তরের উচ্চতা মানে কি বলে দিয়েছি, কেন বলা হয় কারণটা কি অবশ্যই তোমাদের বলি। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতার চাপ উভয় কমবে। এই দুইটা কমার পরই মানে কি এই দুইটা কমে বলি, আর উচ্চতাটা কি করে? বাড়ে বলি। এবং কি যত তুমি বললাম যে উচ্চতা যত উপরে উঠবে এবং কি তত উষ্ণতাটা চাপটা কমতে থাকে, কিন্তু যখন মেসো স্পিডে উঠবে। মেসো স্পিডে কখন? যখন তুমি 50 থেকে যখন 80 কিমি পড়ে যাবে। এবার হচ্ছে স্যার থার্মোস্ফিয়ার। দেখো থার্মোস্ফিয়ার কি বলেছে? থার্মোস্ফিয়ার বলেছে যে মেসোস্ফিয়ারের উপর থেকে, অর্থাৎ মেসোস্ফিয়ারের উপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত থেকে, অর্থাৎ বলেছে 80 কিমি থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরটিকে কি বলা হয়? থার্মোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? থার্মোস্ফিয়ার বলা হয়। এই স্তরটিকে কি বলা হয়? থার্মোস্ফিয়ার বলে। কারণ বলে, কারণ হচ্ছে এত তুমি মানে কি এটা মেসোস্ফিয়ারের উপর পর্যন্ত বিস্তৃত, তাই একে থার্মোস্ফিয়ার বলা হয়। এই বায়ুমণ্ডলের স্তরে বাতাসের কি অস্তিত্ব নেই, বাতাস একদমই নেই। যদি তুমি ধরো কোনো জায়গায় যখন বাতাস টাতাস কিছু হয় না, দেখবে যদি বাতাস না, তোমার এর আগে বললাম যে বাতাস যেখানে হবে না সেখানে কিন্তু ঝড় বৃষ্টি কোনো কিছু হবে না। যেখানে কিন্তু বাতাস বইবে এবং কি যেখানে কিন্তু বাতাস টাতাস সবকিছু বয় এবং কি বাতাস হাওয়া হয়, সেখানে কিন্তু মেঘ বৃষ্টি ঝড় হওয়ার কি সম্ভাবনা থাকে। তোমরা দেখে বুঝতে পারো গ্রাম অঞ্চলে যখন কি ঝড় বাতাস বলে দেখা যায় কোনো কিছু হয় না, ওখানে বাতাস হয় না। বাতাস হলে তো কিন্তু বয়ে যেত বাদলগুলির মতো, মানে কি যেখানে দেখি আমরা থাকে মেঘে সাধারণত দেখতে পারো তোমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, এক জায়গা থেকে, কিন্তু যখন বাতাস বইছে তখন ভেসে বেড়াচ্ছে, ঠিক দেখবে কালো হয় একদম, তখন আকাশ কিন্তু কালো হয়ে যায়। তাই বলেছে উচ্চতার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু কি বলেছে? অতিবেগুনি রশ্মির প্রভাব দ্রুত হারে বাড়ে। যে উচ্চতা যখন বাড়বে, অতিবেগুনি রশ্মিকে কিন্তু উষ্ণতা দ্রুত হারে কি করছে? উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতাটা কিন্তু যত বেশি কি করছে? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তত বেশি অতিবেগুনি রশ্মি, এটা কিন্তু উচ্চতা এবং কি বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এটা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে।
এই কারণে বলছে ঊর্ধ্বসীমা উষ্ণতা প্রায় কিন্তু কতটা হয়, কত সেন্টিগ্রেড, ঊর্ধ্বসীমা অর্থাৎ উপরের অংশটার দিকে অর্থাৎ তোমাদের কি বলছে থার্মোস্ফিয়ারের উপরের অংশটাকে কি বলা হয়, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়। ঠিক আছে, এবার হচ্ছে সূর্য রশ্মি কিন্তু কি হয়, সূর্য রশ্মির তেজস্ক্রিয় ঘোরাবর্তক তরঙ্গ দ্বারা কিন্তু ধনাত্মক ঋণাত্মক আয়তনিক তরঙ্গ আমরা দেখতে পাই, তাই এই স্তরকে কি বলা হয়, থার্মোস্ফিয়ার বলা হয়। তো এখানে এমনকি ক্ষুদ্র তরঙ্গ দ্বারা এমনকি ধনাত্মক আর ঋণাত্মক কি করেছে, আয়নের সঙ্গে কিন্তু ভেঙে যায়। দেখবে ধনাত্মক একটা ব্যাটারির চার্জ, দেখবে ধনাত্মক ঋণাত্মক আয়নের সংখ্যা কখন ভেঙে যায়, একটা লাইটের ক্ষেত্রে যদি বলি, দেখো লাইটের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে, মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই দেখবে ধনাত্মক ঋণাত্মক তার থাকে, কারণ ধনাত্মক ঋণাত্মক না থাকলে কিন্তু সূর্যের তরঙ্গটা এত আওয়াজ হবে যেটা আমরা রেডিওতে সাধারণত শুনতে পারি। যখন ধনাত্মক ঋণাত্মক সাথে আওয়াজটা হয়ে যায়, দেখবে রেডিওতে একটা আওয়াজ হয়, একটা ধরনের শো শো করে বা কিছু একটা আওয়াজ হয়, সেটা হচ্ছে একটা কি বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ আওয়াজ হয় রেডিওতে সাধারণত আমরা তো শুনে থাকি। এই স্তরকে কি বলা হয়, থার্মোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, থার্মোস্ফিয়ার বলা হয়। এটা হচ্ছে কি মেরু অঞ্চলে, কিনা মেরু অঞ্চলে কি মেরুজ্যোতি দেখা যায়, দেখবে মেরু অঞ্চলে এগুলো সাধারণত মেরু অঞ্চল যেগুলো এমনকি পাহাড় রয়েছে, উচ্চতা রয়েছে, সেগুলো অঞ্চলে এগুলো কিন্তু মেরুজ্যোতি দেখা যাবে, একটা আকাশে কিন্তু মেরুজ্যোতির মতো দেখা যাবে। উচ্চতা উষ্ণতা বৃদ্ধি পায় না বলেই একে থার্মোপজ বলা হয়। উচ্চতা উষ্ণতা দুইটাই একসঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না বলে একে কি বলা হয়, থার্মোপজ বলা হয়। কি বললো, যে উচ্চতা এবং কি উষ্ণতা বৃদ্ধি পায় না বলে একে কি বলা হয়, থার্মোপজ বলা হয়। অবশ্যই যদি এই জায়গায় বুঝতে একদম ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর উপরেটা তুমি যদি বললাম যে তোমার মেসেজ পেটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই একে কি বলা হয়, শান্তমণ্ডল বলা হয়। অবশ্যই আরেকবার বলে দিচ্ছি, দেখো মেসেজ পেয়ার কিন্তু কত থেকে তোমাদেরকে 50 থেকে কিন্তু 80 কিমি উচ্চতা পর্যন্ত, মানে কি স্ট্রাটোস্ফিয়ারের কিন্তু উপরে পর্যন্ত থেকে আসলে বিস্তৃত। এই স্তরে কিন্তু কি হয়, এই স্তরে কিন্তু উচ্চতা এবং কি বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং কি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং কি চাপ দুটাই কমতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের উষ্ণতার চাপটা যেটা কমতে থাকে, সাধারণত এই কমতে কমতে থাকার কারণে কিন্তু সেটা কি কেবল যখন তুমি উপরে উঠবে দেখবে উষ্ণতাটা এবং কি চাপটা দুটা কমছে, তখন তোমার শীতলতম হয়ে যাবে, তাই একে বলা হয় শীতলতম স্তর বলা হয়। যদি তোমাদের এই কোশ্চেন দেওয়া যায় শীতলতম স্তর কোনটা, তুমি তো একদম হুট করে বলে দেবে মেসোস্ফিয়ার। ঠিক আছে, সরাসরি অ্যান্সার দিয়ে দিবে। যদি বলি বেতার তরঙ্গ কোন স্তর দিয়ে প্রবাহিত হতে পারে, বা বেতার তরঙ্গ কোন স্তরে কিন্তু ভেঙে ধনাত্মক ও ঋণাত্মক আধান তৈরি করতে পারে, তোমরা অবশ্যই অ্যান্সার দেবে কি থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে কি যদি বলে যে উচ্চতা উষ্ণতা বৃদ্ধি পায় না কোন স্তরে, তাহলে একদম অ্যান্সার হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার এখানে সাধারণত দেখো এখান থেকে কোনো কোশ্চেন হয় না, এই একটা দুটো করে উচ্চতাটা দেখে তারপরে হচ্ছে কি একে কেন বলা হয় থার্মোপোজ বলা হয়, সেটা হচ্ছে উচ্চতা উষ্ণতা বৃদ্ধি পায় না বলে একে থার্মোপোজ বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মেসোস্ফিয়ারে কিন্তু বাইরে রয়েছে এগুলো, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, আর একটা হচ্ছে কি 6 নম্বর হচ্ছে, সেটা তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, সাতটা বই এবং কি ছায়ার বইতে নাই সেগুলো, তো তুমি দেখো এটা হচ্ছে তোমার। তো দেখো এক্সোস্ফিয়ার, ঠিক আছে 5 নাম্বার। এক্সোস্ফিয়ার কি বলেছে, থার্মোস্ফিয়ারের উপর থেকে 500 কিমি, অর্থাৎ 500 কিমি থার্মোস্ফিয়ার যেখান থেকে শেষ সেখানে থেকে আমাদের কি চালু, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার যেখান থেকে শেষ আমাদের কিন্তু এক্সোস্ফিয়ার সেখান থেকে চালু। এবার কি বলেছে, 500 কিমি পর্যন্ত থেকে 750, ঠিক আছে, 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলা হয়, এক্সোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এই স্তরকে কি বলা হয়, এক্সোস্ফিয়ার বলে। ঠিক আছে, এবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি করে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। উচ্চতাটা যত বাড়বে উষ্ণতাটা তত কিন্তু সেখানে কিন্তু বাড়বে, যখন নিচে এক্সোস্ফিয়ারে যাবে। কত হয়, সাধারণত 1200 সেন্টিগ্রেড থেকে 1500 হয়। ঠিক আছে, 1500 সেন্টিগ্রেড। এই স্তরে মূলত কিন্তু অক্সিজেন দিয়ে গঠিত হলেও এই স্তরটা যদি পুরোপুরি যদি অক্সিজেন থাকে এক্সোস্ফিয়ারে, 100 কথার অর্থ দেখো অক্সিজেন মনে হচ্ছে, হ্যাঁ অক্সিজেন দিয়ে থাকলেও কিন্তু সামান্য পরিমাণ কি থাকে, সামান্য পরিমাণ হিলিয়াম থাকে, এইচ থাকে। ঠিক আছে, তারপর হাইড্রোজেন থাকে। ঠিক আছে, হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, হাইড্রোজেন থাকে, দেখা যায়। এবার হচ্ছে কৃত্রিম এবার যে এখন আমাদের যে স্যাটেলাইট গুলো, কৃত্রিম উপগ্রহগুলো ছাড়াচ্ছে, আমরা যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু বার্তা পাই যে আজকে কি হবার সম্ভাবনা আছে এবং কি মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আজকে, সেগুলো হচ্ছে যে আমরা বার্তা একমাত্র পাচ্ছি সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। ঠিক আছে, সেগুলো কিসের মাধ্যমে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাই। এবার মহাকাশ স্টেশন সেগুলোকে অ্যাকচুয়ালি কি হয়, এই কৃত্রিম উপগ্রহকে কি বলা হয়, মহাকাশ স্টেশন বলা হয়। মানে স্টেশন যেখানে আমরা যাই মহাকাশ থেকে, যখন আমরা কোনো ট্রেন ধরতে যাই তখন স্টেশনে যাই, সে ঠিক সেভাবে কিন্তু উপগ্রহ কোথায় যায়, মহাকাশ স্টেশনে যায়। মহাকাশ স্টেশন থেকে কি বার্তা নিয়ে আসে সেগুলো আমাদের কাছে পৌঁছে। এবার হচ্ছে কি ম্যাগনেট স্ফিয়ার। ঠিক আছে, সবচেয়ে যদি শেষের স্তর তোমাদের বলা যেতে পারে সেটা 6 নম্বর, সেটা হচ্ছে কি ম্যাগনেট স্ফিয়ার। অর্থাৎ দেখো সাতটা বই দিয়েছে, ছায়ার বইতে নাই, পড়লে চলবে না পড়লে চলবে, এখান থেকে কোনো কোশ্চেন হয় না। তাই বলেছি যে এক্সোস্ফিয়ারের পরে শেষ স্তরটা হচ্ছে কি, সীমা হচ্ছে কি কিন্তু ম্যাগনেট স্ফিয়ারটা। এটা কত বলেছে, এটা হচ্ছে তোমাদের 16,000 থেকে 16,000 কিমি পর্যন্ত এটা বিস্তৃত থাকে। এটা হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার।
এই স্তরে যদি বলো, আর তোমাদের হচ্ছে কি একজন স্তরে কিন্তু বেতার তরঙ্গগুলো, এখানে বেতার তরঙ্গ দেখা যায়। তারপরে হচ্ছে কি মেরু অঞ্চলে কি দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে। বেতার তরঙ্গগুলো এই সময় পাওয়া যায়, তা আমরা এই তরঙ্গের মাধ্যমে কিন্তু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রেডিও শুনি। এই যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা মোবাইল চালাই, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রেডিও শুনি, তাহলে মহাকাশ স্টেশন তাই জন্য একে বলা হয়, ঠিক আছে। এগুলো স্যাটেলাইট ছাড়া এগুলো থেকে আমরা কিন্তু পুরো ইন্টারনেট। তো দেখো মহাকাশ থেকে কি এটাকে বলা হয় মহাকাশ স্টেশন বলা হয়। এটাই ছিল তোমাদের ক্লাস। অর্থাৎ যদি তোমাদের অবশ্যই বুঝতে পারো, যদি এই বিষয়টা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যেগুলো বুঝতে না পারছো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবে যে স্যার এই বিষয়টা আমি বুঝতে পারছি না, এই বিষয়টা স্যার একবার বুঝলে ভালো হয়। আমি প্রত্যেকটা তোমাদেরকে ধরে ধরে বিস্তারিতভাবে ফের আলোচনা করে দেবো একদিন। দেখো একদিন আমরা কি নেবো, ওয়ান সেট ক্লাস করবো। এটা শেষ হওয়ার পরে, এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটা কিন্তু ওয়ান সেট ক্লাস থাকবে তোমাদের, যেটা থাকবে 30 মিনিটের, ঠিক আছে। এই 30 মিনিটে কিন্তু কি করবে, পুরো ক্লাসটা তোমাদের কমপ্লিট করে দেবো। আজকে এখান থেকে এরপর অজন স্তর হবে, অজন স্তরের ক্ষয় এমনকি অজন স্তরের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো। এটাই ছিল তোমাদের ক্লাস। ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন রাখবে, কারণ কি পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা সহায় পায়। কারণ ফ্রি অফকোর্স ক্লাস কেউ কিন্তু টিউশন নেয় না। অনেক ছাত্র আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা কিন্তু টিউশন পড়তে পারে না, তাদের জন্য বিশেষ করে এই অনলাইন ক্লাসটা। এমনকি আমরা অনেক ছাত্র অফলাইনকেও কিন্তু ফ্রি অফকোর্স পড়াই, যারা কিন্তু বেতন দিতে পারে না। আমরা চাই তাদের বাড়িতে কথাবার্তা বলে আসি, তাদেরকে আমরা ফ্রি অফকোর্স ক্লাস দিই। এমনকি দেখো তোমরা অবশ্যই আমাদের পেড ব্যাচ নিতে হলে অবশ্যই 399 টাকা দিয়ে পারচেস করে নেবে। আর বেশি ভিডিওটা ভালো থেকে অবশ্যই কমেন্ট করতে তো ভুলবে না, এমনকি পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন অন করবে। বেশি বেশি করে শেয়ার করে বন্ধুর মধ্যে যাদের দেখতে সুযোগ সুবিধা সহায় পায়। কারণ দেখো পড়াশোনাটা চালু করো, এমনকি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এমনকি আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসে কোশ্চেন দিই, এমনকি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেগুলো। দেখো এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পিডিএফ পেয়ে যাবে, এমনকি ডিপিপি পেয়ে যাবে, ঠিক আছে। ডিপিপি, ঠিক আছে, ডেলি প্র্যাকটিস কোশ্চেন পেপার, ঠিক আছে, সেটা পেয়ে যাবে তোমরা অবশ্যই। ডিপিপি পেয়ে যাবে, এমনকি যতগুলো হলো সেগুলো থেকে কতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো তোমরা অবশ্যই সমস্ত পেয়ে যাবে। এবং এখান থেকে ছিল তোমাদের ভিডিও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। পড়াশোনাটা সবাই চালিয়ে যাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও।